উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে চারপাশে ছোট বড় নানান জায়গা গজিয়ে উঠলেও আপামর বাঙালির কাছে আলটিমেট ডেস্টিনেশন এখনও দীঘাই। 2025-এ আনটোল্ড স্টোরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বহুদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, হাতে ছুটিও নেই। এর মাঝে একটা যদি ছুটি পাওয়া যায়, বাঙালিরা কিন্তু গর্বের সাথে নির্দ্বিধায় দীঘায় বেড়াতে যায়। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে আমাদের চ্যানেলে কিন্তু এই প্রথমবার দীঘা বেড়াতে যাওয়ার ভিডিও। এই ভিডিওতে থাকবে 2025-এ এরকম সাডেন প্ল্যানে দীঘা বেড়াতে গেলে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, ভালো খাওয়ার জায়গাগুলো কোথায় আছে, দীঘাতে নতুন কি কি ঘোরার জায়গা দেখে নিতে পারবেন। এই প্রশ্নগুলোর উত্তর আশা করি দিতে পারবো এই ভিডিওতে। দীঘাতে সব থেকে বেশি মানুষ বাসে গেলেও বলে রাখি, হাওড়া থেকে কিন্তু কয়েকটা ট্রেনও ছাড়ে। সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস, বিকেল 3:05-এ কান্ডারি এক্সপ্রেস। দুটোতেই সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট মতন। আপনারা ট্রেনের টিকিট পেলে বা সেরকম হাতে সময় থাকলে আমরা সাজেস্ট করব ট্রেনে যাওয়ার কথাই। ট্রেনের জার্নি সব থেকে বেশি স্মুথ, কিন্তু আমাদের প্ল্যানটা হঠাৎ হওয়াতে আমরা বাসে ট্রাভেল করি। বাসে কিন্তু পৌঁছাতে আমাদের প্রায় 4.5 ঘন্টা মতন লেগে গেছিল। আমাদের বাস ছিল ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে সকাল 8:15-র SBSTC এসি ভলভো বাস। এ বাসের ভাড়া পড়েছিল 350 টাকা পার হেড। এটা বলে রাখা ভালো, আমাদের এই বাস 8:15-য় থাকলেও বাসটা কিন্তু এসেছিল 8:30টায় এবং ছেড়েছিল প্রায় 9টা। যা বুঝলাম এখানে প্রায় সব বাসই একটু না একটু লেট করেই। তবে আপনারা কিন্তু একদম সময় মতন চলে আসবেন, এটা বলে রাখলাম, কারণ যাতে আপনার জার্নি টাইমটা ক্যালকুলেশন করতে সুবিধা হয় এবং দীঘায় পৌঁছে সেই মতন সেই দিনের প্ল্যানটা করে নিতে পারেন। টুকটাক মুখ চালাতে চালাতে আর শীতের আমেজে জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কোলাঘাট। কোলাঘাটে সব বাসই 15 থেকে 20 মিনিটের জন্য একটা ব্রেক দেয়। সেই ব্রেকের মধ্যেই আপনাদের চট করে ব্রেকফাস্ট সেরে নিতে হবে, আর তার সাথে ফ্রেশ হওয়ার থাকলেও কিন্তু এখানেই হয়ে নেবেন, কারণ এরপর বাস আর কোথাও থামে না। সেরকম একটা কিছু খাওয়ার আমরা ক্যারি করছিলাম না, তাই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এখান থেকেই লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেললাম লুচি তরকারি। স্বাদ খুব একটা আহামরি আশা না করাই ভালো, তবে পেট ভরার জন্য ঠিকঠাক। এখান থেকে ঠিক সময় আমাদের বাস ছেড়ে দিল। এবার গন্তব্য নিউ দীঘা। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নিউ দীঘাতে নেমে। ততক্ষণ এনজয় করে নিন আমাদের এই জার্নিটা। ঘড়িতে প্রায় 2টো বাজে এসে পৌঁছালাম নিউ দীঘা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে কিন্তু নিউ দীঘা বিচ একদমই কাছে, আর আমাদের এবারের প্রধান প্রায়োরিটি ছিল বিচ সাইড হোটেলে থাকা, যাতে বিচে যেতে আলাদা করে টোটো ভাড়া না করতে হয়। এই হোটেলগুলো কিন্তু বিচের খুব কাছাকাছি, মানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়বে। আর আমাদের হোটেলটা ছিল একদম সি বিচের অপোজিটে, যে সারি দিয়ে হোটেলগুলো আছে সেগুলোর মধ্যে একটা। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা হলো ইয়েস রিজেন্সি। এটা ছাড়াও পাশেই আছে সিবার্ড, সিবার্ড 2। এখানে সব হোটেলেরই প্রায় চেক ইন টাইম 12টা আর চেক আউট 11টা। এই এসে গেছি আমরা আমাদের হোটেল ইয়েস রিজেন্সির সামনে। এই হলো হোটেলের বাইরেটা। এখান থেকে ঢুকেই এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। এখানে প্রীতম চেকিং ফর্মালিটিগুলো পুরো করে নিচ্ছে। হোটেলটা কিন্তু বেশ ওয়েল ডেকোরেটেড। এখানকার ম্যানেজমেন্ট আর স্টাফরাও কিন্তু বেশ প্রফেশনাল। আমাদের রুমের ভাড়া কত পড়েছে সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমাদের রুমটা দেখে নেওয়া যাক। আমরা একটা সাইড ভিউ রুম বুক করেছিলাম, মানে ওই সাইড থেকে সি বিচ দেখা যাবে আর কি। এই হলো রুমটা। রুমে ঢুকেই সাইডে ডাবল বেড, এইদিকে রয়েছে টিভি ইউনিট আর সামনেই রয়েছে একটা ডেস্ক। আর এই ডেস্কের উপরে টি, কফি কিট ইত্যাদি রাখা রয়েছে। একটা ইলেকট্রিক কেটলও সাথে রয়েছে। আর এই সাইডটাতে হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমেও ওয়েস্টার্ন কমোড, গিজার ইত্যাদি সব যা এসেনশিয়াল জিনিসগুলো থাকে সেগুলো রয়েছে। সব থেকে বড় যে বিষয়টা, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর হ্যাঁ, এই হোটেলে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবল। এরা রোজ দিনকে এসে আমাদের ঘর এবং বাথরুম
বাথরুম ক্লিন করে দিয়ে যাচ্ছিল। এবারে আসি রুম থেকে ভিউ এর কথায়। এই হলো ব্যালকনি, আর এখান থেকে বেরিয়ে এই সাইড দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট এই যে আমরা চোখ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ছোট্ট এই জায়গাটাতে সমুদ্র দেখা যাচ্ছে। কিন্তু একটাই মাইনাস পয়েন্ট, সামনেই একটা বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে, ফলে প্রচন্ড ধুলো হয়ে রয়েছে ব্যালকনিটা। একটা চেয়ার ছিল, সেটাও প্রচন্ড ধুলো ছিল, ফলে ব্যালকনিতে বসে যদি আপনারা সি বিচ উপভোগ করতে চান সেটা কিন্তু এই রুম থেকে হবে না। এখানকার অন্য রুমগুলো মানে যেখানে ফ্রন্ট ভিউ রয়েছে সেখান থেকে আপনারা হয়তো সি বিচ উপভোগ করলেও করতে পারেন, কিন্তু এই রুম থেকে তো কোনোভাবেই তার অবকাশ নেই। এই রুমটার ভাড়া পড়েছিল ইনক্লুডিং বুফে ব্রেকফাস্ট নিয়ে প্রায় 2000 টাকা মতন। এই পার্টিকুলার রুমটা কিন্তু হোটেলের প্রচন্ড ক্লস্ট্রোফোবিক, দেখতেই পাচ্ছেন। শুরু হতে না হতেই প্রায় শেষ হয়ে গেছে বলা যেতে পারে। আমাদের রীতিমতন বেশিক্ষণ রুমের মধ্যে থাকতে ভালোই লাগছিল না, যদিও এসি রুম তবুও খুবই বদ্ধ। সুতরাং এই হোটেলে যদি আপনারা থাকেন তাহলে এই রুমটা একদমই নেবেন না। আর যতদূর মনে হয় এটাই এই হোটেলের সব থেকে লো প্রাইজের একটা রুম। বাকি সব রুমের ভাড়াই কিন্তু 2500 বা 3000 থেকে শুরু। সব ফর্মালিটি সেরে আমাদের প্রায় 2:30 বেজে গেল, আর ততক্ষণে প্রচন্ড খিদে পেয়ে গেছে। তাই বেশি দেরি না করে চটপট একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম এই হোটেলের রেস্টুরেন্টে। বলে রাখা ভালো, এই হোটেলের প্লাস পয়েন্টের মধ্যে একটা হলো এই হোটেলে লিফট আছে, সুতরাং যাদের পায়ে ব্যথা তারা কিন্তু এই হোটেলটাকে কনসিডার করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে এই হলো রেস্টুরেন্ট এরিয়া। লাঞ্চে আমরা ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা দিয়ে খুব সিম্পল একটা ভোজন সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নিউ দীঘা সি বিচের দিকে সানসেট এনজয় করতে। এমনিতেই সানসেট আমাদের খুব প্রিয়, তাও আবার যদি হয় সেটা সমুদ্র থেকে দেখা, তাহলে তো আর কোনো কথাই নেই। সে দীঘা হোক বা আন্দামান, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট হিন্ট রইল, কিন্তু যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। দারুণ একটা সানসেট এনজয় করার পর যখন চারিদিকে লাইট ঝলমল করে উঠল আর দোকানপাটগুলো সব বসে গেল, তখন মনে হচ্ছিল কোনো একটা মেলায় এসে উপস্থিত। এই দিনটাই আপনারা এই সি বিচের পাড় ধরে হেঁটে ওল্ড দীঘা অবধি চলে যেতে পারেন, কিংবা নিউ দীঘা থেকে কিন্তু অনেক টোটোও যায় ওল্ড দীঘা অবধি, সেটাও অ্যাভেল করে নিতে পারেন। তবে হ্যাঁ, ভাড়াটা একটু দরদাম করে নেবেন। আমরা দীঘা বেশ অনেকগুলো বছর পরে এসেছি, তাই ওল্ড দীঘার এই চত্বরটাকে জাস্ট চিনতেই পারছি না। কেএফসি, ডমিনোজ, ওয়াও মোমো, নিউ আমোরে থেকে শুরু করে স্ট্রিট ফুডের নানান অপশন। সন্ধেবেলাটা যেখানে এই জায়গাটা পুরো ফাঁকা থাকতো, এখন একদম জমজমাট। ওল্ড দীঘায় কিছুটা সময় কাটিয়ে আমরা সোজা চলে এলাম ঢেউসাগরে। যেখানে আগে সারি সারি ঝাউবন ছিল, সেখানে ঝাউবন কেটে এই ঢেউসাগর পার্ক করা হয়েছে। প্রথমটায় দেখে একটু মনটা খারাপ হয়েছিল। এই ঢেউসাগর পার্কে ঢোকার জন্য টিকিট আছে, মাথা পিছু 20 টাকা। বেশ বড় একটা জায়গা ঘিরে এই পার্কটা তৈরি। এখানেও সাইডে প্রচুর ফুড স্টল রয়েছে। রয়েছে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি, আর বয়স্করা যদি পুরো পার্কটা না হেঁটে ঘুরতে পারেন তাহলে টয় ট্রেনে করে এই পার্কটা ঘুরতে পারবেন। বাচ্চাদের মতন আমারও কিন্তু টয় ট্রেনটা চড়তে খুব ইচ্ছা করছিল। এইভাবে আমাদের দীঘার প্রথম দিনের সন্ধেটা বেশ ভালোই কাটলো। নেক্সট মর্নিং আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, সুতরাং সময় মতন পৌঁছে গেলাম এই হোটেলের রেস্তোরাঁয়। আজকের ব্রেকফাস্টে বেশ অনেকগুলো আইটেম ছিল, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ব্রেকফাস্টে কি আছে। প্রথমেই আছে লুচি আর তার সাথে একটা আলুর তরকারি, তারপরে আছে ইডলি, এর সাথে একটু চাটনি রাখা, আর এর পাশেরটাতে রয়েছে সাম্বার, আর এদিকটাতে রয়েছে পোহা বা চিড়ের পোলাও। ওইদিকে আবার সারি সারি কয়েকটা ব্রেড রাখা, তার সাথে রয়েছে একটু বাটার, জ্যামও রয়েছে, আর আছে বয়েলড এগ। পাশে আবার কতগুলো মিনি ভেজ স্যান্ডউইচ বানানো ছিল, সাথে দুধ কর্নফ্লেক্সও ছিল, এক রকমের জুস ছিল, আর বেভারেজের মধ্যে চা কফি দুটোই অ্যাভেলেবেল ছিল। অল্প কিছু ব্রেকফাস্ট সেরে নিয়ে এবারে পালা দীঘার মেন আকর্ষণ, মানে যার জন্য বারবার দীঘায় ফিরে যেতে হয়, সমুদ্রে স্নান করা।
আমরা যেহেতু দুজনেই গেছিলাম, আমাদের ভিডিও বা ফটো তুলে দেওয়ার মতন কেউই ছিল না, তাই কিছু সময়ের জন্য ক্যামেরাকে বিদায় জানিয়ে আমরা নিজেদের মতন দারুণ এনজয় করলাম। এরপর আমরা বেরিয়ে গেলাম উদয়পুর সি বিচের দিকে। নিউ দীঘা সি বিচের সামনেই বহু টোটো, অটো, ভ্যান দাঁড়িয়ে থাকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তবে হ্যাঁ, ভাড়াটা কিন্তু অবশ্যই দর কষাকষি করে নেবেন। আমরা দুজনেই ছিলাম, তাই জন্য একটা শেয়ার ভ্যানে উঠে পড়লাম। ভাড়া পড়েছিল পার হেড 40 টাকা। টোটো, অটো তো কলকাতায় চড়াই হয়, কিন্তু ভ্যানে চড়ার যে মজা, তাও আবার দীঘায় এসে একেবারে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। ছোটবেলায় বাবার সাথে যখন দীঘায় এসেছিলাম, তখন আমরা সবাই ভাই বোনেরা মিলে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, এই ভ্যানই ছিল ভরসা। এতগুলো বছর পরে আবার ভ্যানে চড়ে সেই ছোটবেলার কথাগুলো ফিরে ফিরে মনে আসছিল। আমাদের ছুটি খুবই স্বল্প সময়ের জন্য ছিল, উইকেন্ড ট্রিপ বলা যেতে পারে। তাই আমরা 4-5টার মধ্যে বেশি কোথাও ঘুরতে যাইনি, এই উদয়পুর বিচেই এসেছিলাম। কিন্তু আপনারা দীঘায় ঘুরতে এলে সাইট সিইং এর জন্য কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। এই সব জায়গাগুলোর মধ্যে বিচিত্রপুর জায়গাটা সত্যি খুব সুন্দর। এরপর কখনো দীঘায় আসলে এই জায়গাটা অবশ্যই ঘোরার লিস্টে রাখবেন। এই হলো এক নজরে উদয়পুর। এখানে কিন্তু সি বিচ এনজয় করা ছাড়াও আপনারা স্কুটি বা বাইক রেন্ট করে এখানের গাইড কাউকে সাথে নিয়ে একটু দূরে লাল কাঁকড়া, স্টারফিশ ইত্যাদি দেখতে যেতে পারেন। রেট পড়তে পারে 200 থেকে 300 টাকা পার স্কুটি। তবে আপনারা কিন্তু বার্গেনিং অবশ্যই করে নেবেন, এনারা প্রথমেই খুব হাই রেট চান। আপনারা যারা আগে এসছেন তারা তো নিশ্চয়ই জানবেন, এই সি বিচের মেন ইউএসপি হলো সি বিচের ওপরে জলের মধ্যে পা ডুবিয়েই আপনারা এনজয় করতে পারেন সি ফুড। এই বিচের মধ্যে বেশ কিছু অস্থায়ী দোকান বসে, এখানকার লোকালরাই এই দোকানগুলো চালান। জল বেড়ে গেলে আবার এই দোকানগুলো বন্ধ হয়ে যায়। মেনলি সকালবেলা এখানে সবাই এসে এই চাদোয়ার নিচে বসে সি ফুড এনজয় করেন, একসাথে আড্ডা মারেন, সমুদ্রকে এনজয় করেন। এটাই হলো উদয়পুর বিচের ভাইব। তবে আপনারা যদি কিছু অর্ডার না করেন তাহলে কিন্তু এনারা এদের চেয়ারে বসতে দেবে না, সবই টাকার বিষয় আর কি। প্রচণ্ড রোদ ছিল উদয়পুরে, তাই বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। কিছু সময় কাটিয়ে ডাব খেয়ে, যেটা খুব দরকার ছিল এই সময়, আমরা ফিরে এলাম আবার নিউ দীঘায়। এই ছিল আমাদের একদিনের ছোট্ট দীঘার ট্রিপ। আমাদের ফেরার বাস ছিল ওল্ড দীঘা থেকে দুপুর 1টার রয়্যাল ক্রুজার। তাই ঠিক সময় চেক আউট করে বেরিয়ে পড়লাম বাস ধরার উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে দেখে নিলাম সেই সময়ের নির্মীয়মান জগন্নাথ মন্দির। হ্যাঁ, এই মন্দির উদ্বোধনের ঠিক কিছুদিন আগেই আমরা গেছিলাম, তাই মন্দিরটা এইবারের ভিডিওতে দেখাতে পারলাম না। আশা করি ভবিষ্যতে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর এরকম আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকুন, ভালো রাখুন।